২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ওই হৃদয় বিদারক হারের পর পুরো ফুটবল বিশ্ব যেন একদম বন্ধ করা অনিশ্চয়তায় থমকেছিল। সবার মনে একটাই প্রশ্ন, ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় কি এই মাত্র তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেললেন? আজকের এই বিশ্লেষণে আমরা লিওনেল মেসির অসাধারণ জীবন, তার অবিশ্বাস্য ক্যারিয়ার আর এই আসন্ন বিদায়ের পেছনের গল্পগুলো একদম নিখুঁতভাবে তুলে ধরব। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি আর একজন কিংবদন্তির এই পুরো যাত্রার আদ্যোপান্ত বুঝে নিই। লিওনেল স্কলোনির সেই বিখ্যাত কথাটা দিয়ে শুরু করা যাক। শেষ পর্যন্ত সে হাল ছাড়েনি এবং সফল হয়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পরপরই চারদিকে যখন অবসরের জল্পনা কল্পনার তুঙ্গে, তখন বাস্তব পরিস্থিতি কিন্তু বেশ ভিন্ন। বিভিন্ন রিপোর্ট থেকে আমরা যা জানতে পারছি, মেসি এখনই তার বুটজোড়া তুলে রাখছেন না, বরং আন্তর্জাতিক অবসরকে তিনি একটু পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন? কারণ তিনি চান না তার বিদায়টা স্রেফ একটা সাধারণ সংবাদ সম্মেলনের মধ্যে আটকে থাকুক, বরং নিজের দেশের মাটিতে অগণিত ভক্ত সমর্থকদের সামনে খুব সুন্দর করে প্ল্যান করা একটা ঐতিহাসিক বিদায় ম্যাচের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানাতে চান। আর স্কালোনির ওই কথাটা একদম পারফেক্টলি প্রমাণ করে যে মেসির পুরো কেরিয়ারটাই ছিল আসলে এক না ছোড়বান্ধা লড়াইয়ের গল্প। আর এই লড়াইটা যে কতটা কঠিন ছিল সেটা বুঝতে শুধু ২৮ সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। একবার ভাবলে অবাক হতে হয়, ২০২১ সালের আগে টানা ২৮টা বছর আর্জেন্টিনা কোনো বড় আন্তর্জাতিক শিরোপার মুখ দেখেনি। প্রতিটা টুর্নামেন্ট আসে আর শেষ হয় আশাভঙ্গ আর তীব্র সমালোচনা দিয়ে। এই পুরো অভাবনীয় চাপটা দিনের পর দিন আলবিসেলেস্তে অধিনায়কের কাঁধেই ছিল। এই একটা সংখ্যাই পরিষ্কার বুঝিয়ে দেয় ঠিক কতটা ভারী একটা বোঝা তিনি বছরের পর বছর বয়ে বেরিয়েছেন, যতক্ষণ না ওই চূড়ান্ত সাফল্যটা ধরা দেয়। রোজারিওর সেই ছেলেটি, হ্যাঁ, এই মহাকাব্যিক সাফল্যের ভিত কিন্তু রচিত হয়েছিল অনেক অনেক আগে। চলুন একটু ফ্ল্যাশব্যাক করে একেবারে শুরুতে ফিরে যায়, যখন এই পুরো জাদুকরীর গল্পের কেবল শুরু হচ্ছিল। আর্জেন্টিনার রোজারিওর লা বাজাদা নামের এক সাধারণ শ্রমজীবী মানুষের পাড়ায় জন্ম নেয়া এক বিস্ময় বালক। ১০ বছর বয়সে তার উচ্চতা ছিল মাত্র ৪ ফুট ২ ইঞ্চি। ঠিক তখনই জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর দুঃসংবাদ, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি বা জিএইচডি। বিষয়টা হলো, এটা এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে পিটুইটারি গ্রন্থি পর্যাপ্ত সোমাটোট্রপিন তৈরি করতে পারে না। সহজ কথায়, এর ফলে শুধু যে শারীরিক বৃদ্ধি থেমে যায় তা নয়, হাড়ের বিকাশ আর পেশির বৃদ্ধিও চরমভাবে কমে যায়। একজন ফুটবলারের জন্য এটা তো আক্ষরিক অর্থেই কেরিয়ার ধ্বংস করে দেওয়ার মতো একটা ব্যাধি। আর এই ঘাটতিটা কতটা মারাত্মক ছিল সেটা একটা তুলনামূলক পরিসংখ্যান দেখলে একদম পরিষ্কার হয়ে যায়। নিউয়েলস ওল্ড বয়েজ ইউথ একাডেমিতে খেলার সময় ১২ বছর বয়সী মেসি তার সতীর্থদের তুলনায় শারীরিক দিক থেকে কতটা পিছিয়ে ছিলেন সেটা সত্যিই অবিশ্বাস্য। ১৬ ইঞ্চি খাটো এবং প্রায় ১৫ কেজি হালকা। মাঠে এত বড় একটা শারীরিক ঘাটতি নিয়ে লড়াই করাটা যে কোনো বাচ্চার পক্ষেই আক্ষরিক অর্থে অসম্ভব। কিন্তু ওই যে তার পায়ের জাদুকরী স্কিল যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল এই ছেলেটা অন্য সবার চেয়ে একেবারেই আলাদা। কিন্তু স্বপ্ন পূরণের পথে আরেকটা বিশাল দেয়াল হয়ে দাঁড়ায় চিকিৎসার ওই আকাশ ছোঁয়া খরচ। প্রতি মাসে $৯০০ থেকে $১,০০০। প্রতিদিনের সিনথেটিক গ্রোথ হরমোন ইনজেকশনের জন্য এই বিপুল পরিমাণ টাকা লাগত। একজন কারখানার শ্রমিক বাবা আর পরিচ্ছন্নতা কর্মী মায়ের পক্ষে মাসের পর মাস এত টাকা জোগাড় করাটা ছিল একেবারেই অসম্ভব একটা ব্যাপার। এমনকি স্থানীয় ক্লাবও দীর্ঘমেয়াদে এই খরচ টানতে পারছিল না। তো যখন মনে হচ্ছিল টাকার অভাবে একটা জাদুকরী কেরিয়ার হয়তো শুরুতেই শেষ হয়ে যাবে, ঠিক তখনই গল্পে আসে একটা চরম নাটকীয় মোড়, বার্সেলোনার সেই বিখ্যাত ন্যাপকিন। চলুন এবার দেখি কিভাবে স্পেনের একটা বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব এই বিস্ময় বালকের পুরো ভাগ্যটাই চিরতরে বদলে দিয়েছিল। দিনটা ছিল ১৪ ডিসেম্বর ২০০০ সাল। বার্সেলোনার পম্পেইয়া টেনিস ক্লাব, এটাকে কিন্তু অনায়াসে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণ বলা যায়। একটা সাধারণ দুপুরের খাবারের আয়োজন। টেবিলে বসে আছেন মেসির বাবা হর্গে মেসি, এজেন্ট হরাসিও গ্যাগিউলি, উপদেষ্টা জোসেফ মিঙ্গুয়েলা আর বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রিক্সাজ। একটা মজার ব্যাপার হলো, বার্সেলোনা ক্লাবের ভেতরে অনেকেই কিন্তু এত কম উচ্চতার এক কিশোরের পেছনে এত কারি টাকা ঢালতে রাজি ছিলেন না। কিন্তু রিক্সাজ ঠিকই বুঝতে পেরেছিলেন যেভাবেই হোক এই ছেলেটিকে হাতছাড়া করা যাবে না। আর এখানেই আসে ইতিহাসের সেই চমকপ্রদ ঘটনাটি। রিক্সাচি যখন দেখলেন হোর্হে মেসি রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলছেন, তখন হাতের কাছে কোনো কাগজ না পেয়ে তিনি সোজা টেবিলের ডিসপেন্সার থেকে একটা সাধারণ কাগজের ন্যাপকিন টেনে নিলেন।
জাস্ট 16.5 সেন্টিমিটারের একটা ছোট্ট ন্যাপকিন, আর সেখানে নীল কালির কলম দিয়ে লেখা হলো এই ঐতিহাসিক প্রতিশ্রুতিটা। সব ভিন্ন মতকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাঁধের সমস্ত দায়িত্ব নিয়ে 13 বছর বয়সী মেসিকে বার্সেলোনায় সাইন করানোর লিখিত চুক্তি করে ফেললেন তিনি। এই একটা ছোট্ট ন্যাপকিনই কিন্তু মেসির চিকিৎসা খরচ নিশ্চিত করেছিল আর বিশ্ব ফুটবলের ইতিহাসকে নতুন করে লেখার রাস্তা তৈরি করে দিয়েছিল। এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে বর্তমান সময়ে আসা যাক। জানলে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, 2024 সালের মে মাসে বনহামস নিলামে সেই সাধারণ নীল কালিতে লেখা কাগজের ন্যাপকিনটা বিক্রি হয়েছে অভাবনীয় 7,62,000 পাউন্ডে। সত্যি চোখ কপালে ওঠার মতো একটা ব্যাপার। একটা অতি সাধারণ ন্যাপকিন কিভাবে এক ভঙ্গুর অতীত থেকে শুরু করে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টারের জন্ম দিল, এটা তারই সবচেয়ে বড় আর অকাট্য প্রমাণ। কোপা আমেরিকার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। রোজারিওর সেই রোগাটে কিশোরটি কিভাবে পরিণত বয়সে এসে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মাস্টারমাইন্ডে রূপান্তরিত হলেন, সেটা বোঝার জন্য 2021 সালের কোপা আমেরিকার ফাইনালের চেয়ে ভালো কোনো উদাহরণ হতেই পারে না। চলুন তখনকার ট্যাকটিক্যাল সেটআপটার দিকে একটু নজর দিই। মারাকানা স্টেডিয়ামে লিওনেল স্কালোনি তার দলকে সাজিয়েছিলেন 4-4-2 ফরমেশনে, যেখানে মেসি এবং লাউতারো মার্টিনেজ ছিলেন একেবারে আক্রমণ ভাগের শীর্ষে। উল্টো দিকে ব্রাজিলের কোচ তিতে তার দলকে নামিয়েছিলেন একটা সলিড 4-3-3 ফরমেশনে, যেখানে আক্রমণের দায়িত্বে ছিলেন নেইমার আর রিচার্লিসন। এটা যে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই ছিল তা নয়, এটা ছিল ট্যাকটিক্স আর বুদ্ধির এক চরম দাবা খেলা। ঠিক কিভাবে আর্জেন্টিনা ট্যাকটিক্যালি ব্রাজিলকে বোকা বানিয়েছিল সেটা খেয়াল করলে অবাক হতে হয়। বাম দিকে কিছু অসাধারণ রোটেশন বা জায়গা বদলের কৌশল নেওয়া হয়েছিল। দেখুন, ওটামেন্ডি যখন বল নিয়ে মাঝে উঠে আসতেন, তখন লেফট ব্যাক আকুনিয়া আরও সামনে এগিয়ে যেতেন। এর ফলে লো সেলসো বাম দিক থেকে সরে এসে সেন্ট্রাল মিডফিল্ডে জায়গা করে নিতেন। আর এই পুরো মুভমেন্টটায় মেসিকে ডান দিকের ইনসাইড চ্যানেলে কিছুটা নিচে নেমে আসার একটা দারুণ সুযোগ করে দিত। এই একটা মাস্টার স্ট্রোক কৌশলই ব্রাজিলিয়ান কাউন্টার প্রেসকে পুরোপুরি ধসিয়ে দেয় আর তাদের রক্ষণভাগে ফাটল ধরায়। আর ঠিক এই কৌশলগত স্বাধীনতার সুযোগটাই পুরো কাজে লাগানো হয়। রদ্রিগো পলের একটা নিখুঁত ডিরেক্ট পাস সোজা খুঁজে নেয় ডি মারিয়াকে। এডারসনের মাথার উপর দিয়ে লব করে সেই জাদুকরী গোল। এটা কিন্তু শুধু একটা গোল ছিল না, এটা ছিল সেই মহাকাব্যিক মুহূর্ত যা 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধিনায়ক মেসিকে তার জীবনের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ এনে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে খেলার চিত্রটা একটু পাল্টে যায়, আর এখানেও স্ক্যালোনির ট্যাকটিক্স ছিল একদম স্পট অন। আর্জেন্টিনা নিজেদের গুটিয়ে নিয়ে একটা লো 4-4-2 ব্লক তৈরি করে। ডিফেন্সকে আরও সলিড করতে তালিয়াফিকো এবং রদ্রিগেজকে মাঠে নামানো হয়। আর সবচেয়ে বুদ্ধিদীপ্ত চালটা ছিল মেসিকে সেন্ট্রাল পজিশনে কিছুটা একা আর স্বাধীনভাবে রাখা। যখনই ব্রাজিল তীব্র চাপ তৈরি করত, তখনই বল কেড়ে নিয়ে মেসির ওই অবিশ্বাস্য ড্রিবলিংয়ের মাধ্যমে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক শুরু করত। আর এভাবেই তারা ব্রাজিলের ইন্টেন্স প্রেসিংকে একদম নিষ্ক্রিয় করে দিয়েছিল। এক অতুলনীয় ফুটবল উত্তরাধিকার। চলুন আবার বর্তমান সময় ফিরে আসি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে একজন খেলোয়াড় কিভাবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন, এই অধ্যায়টা তারই প্রমাণ। এই ধারাবাহিক সাফল্যের টাইমলাইনটার দিকে তাকালেই একদম স্পষ্ট বোঝা যায় কেন 2026 সালের ফাইনালের হারটা তার ক্যারিয়ারের এই বিশাল মহিমাকে এতটুকুও ম্লান করতে পারে না। একবার চিন্তা করলেই বোঝা যায় 2021 সালের কোপা আমেরিকা, 2022-এর ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়, 2024-এর কোপা আমেরিকা, আর তারপর 39 বছর বয়সে 2026 সালে দলকে আরও একটা বিশ্বকাপের ফাইনালে তুলে আনা। আন্তর্জাতিক ফুটবলে এমন অবিশ্বাস্য আধিপত্যের কোনো দ্বিতীয় নজির নেই বললেই চলে। তিনি নিজেকে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে এমন এক চূড়ায় নিয়ে গেছেন যা ভাঙা আগামী বহু দশকেও কারও পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। আর ঠিক এই কারণেই এমন একটা মহাকাব্যিক কেরিয়ারের বিদায় কোনো নীরস আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হতে পারে না। বর্তমানে যেমনটা শোনা যাচ্ছে, আর্জেন্টিনায় এখন একটা ঐতিহাসিক জাতীয় উদযাপনের প্রস্তুতি চলছে। এটা কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট বা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিদায় নয়, বরং দেশের আপামর জনসাধারণ যাতে তাদের সর্বশ্রেষ্ঠ সন্তানকে মন ভরে ধন্যবাদ জানাতে পারে, ঠিক সেজন্যই খুব যত্ন সহকারে একটা জমকালো বিদায় ম্যাচের পরিকল্পনা করা হচ্ছে। তো আজকের এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্নই কিন্তু বারবার মাথায় ঘুরপাক খায়। গ্রোথ হরমোনের অভাবে ভুগে হারিয়ে যেতে বসা একটা ছোট্ট বালক
যে কিনা একটা সাধারণ কাগজের ন্যাপকিনের ভরসায় জীবন শুরু করে পুরো ফুটবল বিশ্বকে শাসন করল, সেই জাদুকর যখন চূড়ান্তভাবে তার বুটজোড়া তুলে রাখবেন, তখন ফুটবল বিশ্ব কিভাবে তার এই বিশাল শূন্যস্থান পূরণ করবে? উত্তরটা হয়তো আমাদের সবারই অজানা। তবে এই অসাধারণ যাত্রাটা যে চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। এরকম আরও চমকপ্রদ কোনো আলোচনা নিয়ে আবারও দেখা হবে।